আমাকে এখানে ওরা এভাবে নিয়ে বন্দি করে রেখেছে। জানি না ওদিকে আমার অভাগী বাড়িতে ফিরে এসেছে কিনা। ও তো বাড়িতে ফিরে এসে আমাকে খুঁজে না পেলে খুব চিন্তা করবে। কিন্তু আমার অভাগী কি এখনো জানতে পেরেছে যে রাজপ্রাসাদে আমি এভাবে বন্দি হয়ে আছি? আর তাছাড়া ওই রাজা যে আমাকে এখানে বন্দি করেছে সেটা তো অভাগীর জানার কথা নয়। তবে মোড়ল মশাই তো সবটা জানে। তিনি নিশ্চয় অভাগীকে সব কিছু জানিয়ে দেবে। আর আমি জানি আমার অভাগী যদি একটিবারের জন্য জানতে পারে এই রাজার প্রজারা আমাকে এখানে এনে এইভাবে আটকে রেখেছে, তাহলে ও আর একটুও দেরি করবে না। ও ঠিক আমাকে এখানে উদ্ধার করার জন্য চলে আসবে। কিন্তু এটাই তো আমার সব থেকে বড় চিন্তা। যদি আপনি মনে কিছু না করেন তাহলে কি আমি আপনার সাথে একটু কথা বলতে পারি? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। কিন্তু আপনি তো মনে হচ্ছে এই রাজ্যের রাজগণক। আপনি এখানে এভাবে বন্দি হয়ে আছেন কেন? কে আপনাকে এখানে এভাবে বন্দি করে রেখেছে? আমাকে আমাকে ওই রাঘব এখানে বন্দি করে রেখেছে। আর শুধু সে আমাকে এখানে এভাবে বন্দি করে রেখেছে সেটা নয়, এই রাজ্যের রাজা, রানী, রাজপুত্র সবাইকে রাজপ্রাসাদ থেকে বিতাড়িত পর্যন্ত করে ফেলেছে। কি বলছেন কি? রাঘব মানে তো মন্ত্রীপুত্র। তার মানে আমাকে এখানে মহারাজ বা রাজকুমার কেউ ধরে আনেনি। ওই মন্ত্রীপুত্র আমাকে এখানে এভাবে ধরে নিয়ে এসে আটকে রেখেছে। হ্যাঁ, মহারাজ থাকতে এই রাজ্যে কখনো কোনো দিনও কারোর উপর অন্যায় বা জুলুম হয়নি। কিন্তু ওই রাঘব নিজে নিজে জোর করে রাজমুকুট পরেছে। রাজমুকুট পরে রাজপ্রাসাদের সবাইকে রাজপ্রাসাদ থেকে বিতাড়িত করেছে। প্রজাদের সাথে এখন এমন আচরণ করতে শুরু করেছে। হ্যাঁ হ্যাঁ, আর শুধু সেটাই নয়, আর ওরা আমার বাড়িতে গিয়েছিল আমার মেয়েটাকে তুলে নিয়ে আসতে। আর ওরা আমার মেয়েটাকে না পেয়ে আমাকেই তুলে নিয়ে এসেছে। আপনার মেয়ের নাম কি? আমার মেয়ের নাম অভাগী। অভাগী? ও, রাজপুত্র তো অভাগীর কথা অনেক বলেছে। তার মানে অভাগী আপনার মেয়ে। কি হলো কি রাজকুমার? রাঘব আমাদেরকে দেখে ওভাবে চুপ হয়ে গেল কেন? তার মানে কি ও আমাদের দেখে চিনে ফেলেছে? না না বাবা, আমার তো মনে হয় না যে ও আমাদের চিনে ফেলেছে। কারণ আমরা তো ছদ্মবেশে রয়েছি, আর তাই ও আমাদের এত সহজে কিছুতেই চিনতে পারবে না। এছাড়া রাঘব তো এটা জানতেই পারেনি যে আমি আমার আসল রূপ ফিরে পেয়েছি। হ্যাঁ হ্যাঁ, সেটা যদি হয় তাহলে তো ভালোই হবে। আর যদি ও আমাদেরকে কোনোভাবে চিনে যায় তাহলে তো আমরা বিপদে পড়ে যাব এবং আমরা আমাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারবো না। আপনি নিশ্চিন্তে থাকুন পিতামশাই, আর পিতাতার উপর ভরসা রাখুন। আর আমরা তো কোনো অন্যায় কাজের জন্য এখানে আসিনি। আমরা আমাদের সব কিছু ফিরিয়ে নেওয়ার জন্য এখানে এসেছি, আর অন্যায়কে বিতাড়িত করার জন্য এসেছি। তাই আমার মনে হয় আমাদের সফলতা আসবেই। কি হলো কি? আপনারা দুজনের সাথে কথা বলছেন, কিন্তু প্রহরী তো বলল আপনাদের নাকি আমার সাথে কি প্রয়োজনীয় কথা আছে, তাই আপনারা কাশীনগর রাজ্য থেকে আমার কাছে এসেছেন। আসলে আমরা আপনার কাছে এসেছি একটা বিশেষ দরকারে, আর সেটা হলো কাশীনগর রাজ্যের রাজপ্রাসাদের পাশে একটি জায়গায় আমরা কিছু গুপ্তধনের খবর পেয়েছি। আর এটা আমরা দুজন ছাড়া আর কেউ জানে না। কোনোভাবে যদি কাশীনগর রাজ্যের রাজা সেটা জানতে পারে তাহলে সেই গুপ্তধন নিজের করে নেবে। কিন্তু আমরা চাইছি না যে সে সেই গুপ্তধনের মালিক হোক। আমরা চাইছি গুপ্তধন আমরা নিজেরাই হাসিল করব। মা, ও মা, কোথায় তুমি? তোমাকে এত খুঁজে বেড়াচ্ছি, তারপরে যে তোমাকে খুঁজে পাচ্ছি না। কোথায় চলে গেলে তুমি মা? মা! অভাগী তার মাকে হন্যে হয়ে খুঁজতে থাকে। তখনই হঠাৎ করে জঙ্গলের মধ্যে ঝোড়ো হাওয়া বইতে শুরু করে। এই অসময়ে এমন ঝোড়ো হাওয়া কোথা থেকে এলো? আর এই ঝোড়ো হাওয়ার তীব্রতা তো
অনেক বেশি। আমি নিজেকে এই ঝোড়ো হাওয়ার মধ্যে তো টিকিয়ে রাখতে পারছি না, আর আমি তো সামনের দিকেও এগিয়ে যেতে পারছি না। এই ঝোড়ো হাওয়া তো আমাকে বাধা দিচ্ছে, কিন্তু এভাবে আমি জঙ্গলেও তো দাঁড়িয়ে থাকতে পারবো না। আমাকে যে এগিয়ে গিয়ে কোনো নিরাপদ আশ্রয় নিতে হবে, আর সেখানে অপেক্ষা করতে হবে ঝড় থামা পর্যন্ত। এরপর ঝড় শেষ হলে তারপরে আবার চলতে হবে। এই কথা বলে অভাগী সামনের দিকে এগিয়ে যেতে চায়, আর তখনই সেই কালো ছায়া এসে অভাগীর সামনে হাজির হয়। অভাগী তো কালো ছায়া দেখে ভীষণ ভয় পেয়ে যায়। এই কালো ছায়াটা আবার কোত্থেকে এলো? এটাকে দেখে তো আমার মানুষ বা জন্তু কিছুই মনে হচ্ছে না। তাহলে এটা কেনই বা আমার সামনে এসে এভাবে হাজির হয়েছে? না না না, আমি তো শুনেছি ঝড়ের সময় নাকি অনেক কিছুই চলাফেরা করে, আর তাই আমার মনে হয় এর সামনে আমার যাওয়াটা ঠিক হবে না। আমাকে অন্য পথ দিয়ে ফিরে যেতে হবে। এই কথা বলে অভাগী ঘুরে আরও পেছন দিকে এগিয়ে যেতে থাকে, কিন্তু সেই কালো ছায়াটি আবার অভাগীর সামনে গিয়ে হাজির হয়। অভাগী এবার বড্ড ভয় পেয়ে যায়। এই কালো ছায়াটা তো কিছুতেই আমার পিছু ছাড়ছে না, এ তো বারবার আমার সামনে এসে হাজির হচ্ছে। তাহলে কি আমি কোনো বড় বিপদে পড়ে গেলাম নাকি? সি গিন্নি, তুমি এতটা খারাপ কাজ করতে পারো সেটা আমি কোনোদিনও কল্পনাতেও ভাবতে পারিনি। আমি জানতাম যে তোমার মনের মধ্যে লোভ আছে, কিন্তু তাই বলে তুমি নিজে লোভের জন্য অভাগী মায়ের এত বড় ক্ষতি করে দিতে পারলে? আমি জানি অনেক বড় অপরাধ করেছি আমি, আর তাই আমার এবার অপরাধের প্রায়শ্চিত্ত করতেই হবে। মোড়ল মশাই, তুমি আমাকে যা শাস্তি দিতে চাও দাও, আমি সব শাস্তি মাথা পেতে নেব। আমাকে শাস্তি দাও। আমি আর তোমাকে কি শাস্তি দেব বলো তো? তুমি তো আর আমার সাথে অন্যায় করনি। তুমি অন্যায় করেছো অভাগী এবং অভাগীর মায়ের সাথে, আর তাই ওরাই তোমার শাস্তি দেবে। কিন্তু আমি এটা বুঝে উঠতে পারছি না যে তুমি কি করে একটা মানুষ হয়ে আরেকটা মানুষের এত বড় ক্ষতি করতে পারলে। লোভ মোড়ল মশাই, লোভ। সবই হয়েছে আমার লোভের কারণে। কিন্তু কিসের লোভ সেটাই আমাকে বলো। আসলে সেদিন আমি তোমার আর অভাগীর মায়ের সব কথা শুনে নিয়েছিলাম। তুমি বলেছিলে ওদের নাকি 7 ঘোড়া মোহর আছে, আর সেই মোহরের লোভে আমি এত কিছু করেছি। ওই তন্ত্রবুড়ির সাথে হাত মিলিয়েছিলাম। ওই তন্ত্রবুড়ির সাহায্যেই তো অভাগীর মাকে আমি পাখিতে পরিণত করেছি। কিন্তু ওই তন্ত্রবুড়িও আমাকে ঠকিয়েছে, আর ঠকিয়ে পাথরের মূর্তি বানিয়ে দিয়েছিল, আর ওই 7 ঘোড়া মোহরও নিজে আত্মসাৎ করেছে। সি তোমাকে তোমার লোভ এতটা নিচে নামিয়ে দিয়েছে। এখন তো বুঝেছো যে লোভ করলে কেউ কখনো ভালো থাকতে পারে না, আর যার সাথে তুমি অন্যায় করেছিলে সেই আবার তোমাকে তোমার বিপদ থেকে বাঁচিয়ে দিয়েছে। নাগিনী, তুমি এসেছো ভালো হয়েছে। সে কখন থেকে আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম, কিন্তু তুমি তো তোমার আস্তানায় ছিলে না। হ্যাঁ, আমার একটি বিশেষ দরকার ছিল, আর সেই দরকারে আমি গিয়েছিলাম। কিন্তু তোমাকে এমন অস্থির লাগছে কেন? কি হয়েছে কি? সবকিছু আমাকে খুলে বলো। অভাগীর আবার কোনো বিপদ হয়নি তো? অভাগীর কোনো বিপদ হয়েছে কি না সেটা তো আমি জানি না, কিন্তু অভাগী যে বাড়িতে নেই, অভাগী এখন পর্যন্ত ফেরেওনি। আর শুধুমাত্র তাই নয়, অভাগীর ভালো মা মানে আমার দিদিকে রাজপ্রাসাদ থেকে কয়েকজন লোক এসে তুলে নিয়ে গেছে। কি বলছো কি? এত কিছু হয়ে গেছে? আর তাছাড়া অভাগী কোথায় বা গিয়েছে? সেসবের কিছুটি আমি জানি না, আর তাই তোমার কাছে এসেছি। তুমি দয়া করে একটু জানার চেষ্টা করো আমার অভাগী এখন কোথায় আছে, ওর কোনো বিপদ আপদ হয়েছে কিনা। এটা যে আমার জানাটা খুব দরকার। তুমি একদম চিন্তা করো না, আমি এক্ষুনি জানার চেষ্টা করছি। যদি আমার সাধ্যের মধ্যে থাকে আমি ঠিক অভাগীর খোঁজ জানতে পারবো। এরপর নাগিনী অভাগীর খোঁজ জানার চেষ্টা করে। সর্বনাশ হয়ে গেছে, অভাগী তো এখন মহা বিপদে রয়েছে। কি অভাগী মহা বিপদে রয়েছে মানে? কি হয়েছে? কি হয়েছে আমার অভাগীর? আর কোথায় আছে এখনো? সে সব কিছু তুমি কিছুক্ষণের মধ্যে জানতে পারবে। অভাগী আমাদের খুব কাছে আছে, আর আমাদের
বিপদে তো এখন আমাদের ওর পাশে থাকা উচিত। এই কথা বলে নাগিনী আর তোতা পাখি অভাগীর কাছে যাওয়ার জন্য রওনা দেয়। খেলা শুরু হয়ে গেছে তন্ত্রবরী, খেলা শুরু হয়ে গেছে। কি বলছেন কি তান্ত্রিক বাবা? খেলা শুরু হয়ে গেছে মানে? তার মানে কি ওই কালো ছায়া এতক্ষণে অভাগীকে ধ্বংস করে দিয়েছে? না না, এখনো অভাগীকে ধ্বংস করেনি, তবে আমার পাঠানো ওই কালো ছায়া অভাগীর কাছে গিয়ে হাজির হয়েছে, আর সে অভাগীকে কিছুক্ষণের মধ্যেই ধ্বংস করে ফেলবে। অভাগী কিছুতেই আমার পাঠানো কালো ছায়ার হাত থেকে নিজেকে রক্ষা করতে পারবে না। সত্যি সত্যি বলছেন তান্ত্রিক বাবা? অভাগী কিছুতে কালো ছায়ার হাত থেকে নিজেকে রক্ষা করতে পারবে না? আর তাছাড়া ওই মেয়েকে নিয়ে তো কোনো বিশ্বাস নেই। ওই মেয়ে যে কোনোভাবে নিজেকে ঠিক বিপদ থেকে রক্ষা করে ফেলতে পারে। না না, সেটা কোনোভাবেই সম্ভব নয়, কারণ আমার পাঠানো কালো ছায়া যখন একবার ওখানে গিয়ে ওই অভাগীকে আটকাতে পেরেছে, সেহেতু ওকে আর কেউই ওখান থেকে বাঁচাতে পারবে না। আর আমার কালো ছায়া যে প্রলয় সৃষ্টি করেছে, সেই প্রলয়ের মধ্যে কেউ প্রবেশও করতে পারবে না। আর তাই অভাগীর মৃত্যু এবার নিশ্চিত। অভাগী, তোকে এবার কালো ছায়ার হাতে ধ্বংস হতেই হবে। সত্যি সত্যি তান্ত্রিক বাবা, এখন আমার সত্যি বড্ড ভালো লাগছে। এখন শুধুমাত্র অভাগীর মৃত্যু পর্যন্ত অপেক্ষা, তারপর আমি একেবারে নিশ্চিন্ত। এ কি, তুমি এভাবে আমার পথ আটকে দাঁড়িয়েছো কেন? সরে যাও, সরে যাও বলছি। সরে যাওয়ার জন্য তো আমি তোমার পথ আটকাইনি অভাগী, আমি তোমার পথ আটকেছি তোমায় ধ্বংস করার জন্য। আর একবার যেহেতু তুমি আমার ফাঁদে আটকা পড়েছ, সেহেতু তোমার ধ্বংস অনিবার্য। আর তাই তুমি নিজের মৃত্যুর জন্য প্রস্তুত হও। এইসব কি বলছো কি তুমি? তোমার সাথে তো আমার কোনো শত্রুতা নেই, তাহলে তুমি কেন এসেছো? কেন এসেছো আমাকে হত্যা করতে? বলো। আমি কখনো কারো প্রশ্নের উত্তর দেই না। তোমাকে এখন মৃত্যুবরণ করতেই হবে আমার হাতে, এটাই শুধুমাত্র আমার কাছে একমাত্র লক্ষ্য। আর তাই নিজের মৃত্যুর জন্য নিজেকে প্রস্তুত করো। আমার তো মনে হচ্ছে এই কালো ছায়ার হাত থেকে কিছুতেই আমি বাঁচতে পারবো না। কিন্তু এভাবে তো আমি অন্যায়ের সাথে আপোষও করতে পারবো না। না, এই কালো ছায়া নিশ্চয়ই অশুভ শক্তি সম্পন্ন কেউ, আর তাই ওর কাছে আমি কিছুতেই মাথা নত করব না। কিন্তু কিভাবে আমি নিজেকে ওর হাত থেকে রক্ষা করব, সেটাও তো বুঝতে পারছি না। বন্ধুরা, কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা জিএর মেয়ের ভাগ্য গল্পের পরবর্তী পর্বে। আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরবর্তী পর্বে। ধন্যবাদ।